হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম রশ্মি, বয়স 18 বছর। আমি গত 2 বছর ধরে এই বাড়িতে কাজ করছি। এই বাড়িতে আমার মালকিন আর তার ছেলে আকাশ ছাড়া কেউ থাকে না। কিন্তু 2 মাস আগে আমার মালকিন মারা গেছেন। মালকিন খুব অসুস্থ ছিলেন, আর তাই আমাকে তার সেবা করার জন্য এখানে ডাকা হয়েছিল। মালকিনের মৃত্যুর পর আমি ভাবতে শুরু করলাম, আকাশ হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। কিন্তু আকাশ বলল, তুমি মায়ের মৃত্যুর পরও এখানে কাজ করতে পারো। আমি খুব খুশি হলাম, কারণ আকাশকে আমার খুব ভালো লাগত। তবে আমি এখনও বুঝতে পারছিলাম না আকাশের মনের ভেতরে আসলে কি চলছে। আমি সবসময় লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। যখন আমাদের চোখাচোখি হতো তখনও বুঝতে পারতাম না তার মনে আমার প্রতি কোনো অনুভূতি আছে কিনা। আমি সারাদিন এই বাড়িতে থাকতাম, একটি ছোট ঘরে ঘুমাতাম। মালকিনের মৃত্যুর পর আমি আকাশের কাছাকাছি থাকার চেষ্টা করতাম। আমি তখন তরুণী হয়ে উঠেছিলাম, আর আকাশ ছিল আমার সামনে একমাত্র পুরুষ। সে খুব সুন্দর ছিল। তাকে দেখলে আমার মনের ভেতর কিছু একটা জাগ্রত হতো। আমি যখনই সুযোগ পেতাম তাকে খুশি করার চেষ্টা করতাম, কিন্তু সে কেন যেন আমার থেকে দূরে থাকত। কথা বলত, কিন্তু যখনই আমি তাকে ছুতাম সে আমাকে সরিয়ে দিত। আমি তার মন জয় করতে চেয়েছিলাম, তাই তার জন্য বিভিন্ন রকম খাবার রান্না করতাম। কিন্তু বুঝতে পারছিলাম না আমার মধ্যে কোথায় ঘাটতি ছিল, যা তাকে আমার থেকে দূরে রেখেছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। আকাশ বাইরে কাজ করতে যেতে পারেনি, সারাদিন বাড়িতেই ছিল। রাতে আমি তাকে বললাম, আকাশ, আমি খুব ভয় পাচ্ছি। যদি তোমার অসুবিধা না হয় আমি তোমার ঘরে ঘুমাতে পারি কি? আকাশ বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম সে হয়তো আমাকেও ঘরে রাখতে চায়, কিন্তু বলতে পারছে না। আমি চিন্তিত হয়ে পড়লাম, সে হয়তো আমাকে দূরে সরিয়ে দেবে। আমি ছিলাম দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু দেখতে খুব সুন্দর ছিলাম। আমার এই সৌন্দর্য আমার জীবনের বোঝা হয়ে উঠেছিল, কারণ আমি যখনই নিজের শরীর দেখতাম আমার মনের মধ্যে কিছু একটা করার ইচ্ছা জাগত। আমি স্কুলেও যাইনি, তাই আমার জীবন নিয়ে কি করতে চাই তা বুঝতেও পারছিলাম না। আমার মাও এই কাজ করতেন, কিন্তু এখন আর করতে পারেন না। বাড়ির আর্থিক অবস্থার কারণে মা আমাকে তার জায়গায় কাজ করতে পাঠিয়েছেন। এখানে থাকার জায়গা, খাবার আর 15,000 টাকা মজুরি পেতাম। আমি বাড়ির সব কাজ করতাম, মাঝে মাঝে মা বাবার সাথে দেখা করতে যেতাম, কিন্তু খুব একাকী লাগত। আমি এমন একজনকে চাইছিলাম যে আমাকে ভালোবাসবে। আমার বয়সের কারণেই হয়তো এমন লাগছিল। আকাশ আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, তাই তাকে বলেছিলাম, আমি তোমার ঘরে ঘুমাতে চাই। মনে মনে তাকে নিজের করে নিতে চেয়েছিলাম। আকাশ কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, তুমি আমার ঘরে ঘুমাতে পারো। আমি আকাশের ঘরে ঢুকে ভাবছিলাম কোথায় শোবো। আকাশের পাশে বসলাম। সে বলল, তুমি বিছানায় শুতে পারো, কিন্তু একটু দূরে থেকো, অথবা চাইলে মেঝেতেও শুতে পারো। আমি সরাসরি বিছানায় শুয়ে পড়লাম। বাইরে খুব ঠান্ডা ছিল। আকাশ কম্বল মুড়িয়ে একপাশে শুয়েছিল। আমি অপেক্ষা করছিলাম সে কিছু করবে কিনা, কিন্তু সে নড়ল না। আমি তার হাত ধরে বললাম, আমার খুব ঠান্ডা লাগছে। সে কিছুক্ষণ চুপ করেছিল। তারপর আমি তার উপর চড়ে বসলাম। তার চোখ বড় বড় হয়ে গেল, হৃৎপিণ্ড দ্রুত বেজে উঠল। আমি বললাম, আমি আর একা থাকতে পারছি না। আমি তাকে চুমু খেতে শুরু করলাম। সে ভয় পেয়ে যাচ্ছিল। তারপর আমি তার শার্টের বোতাম খুলতে লাগলাম। হঠাৎ তার সারা শরীর দেখেই চমকে উঠলাম। আমার হাত পা কাঁপতে লাগল। আমি ভাবতেও পারিনি এমন কিছু দেখব। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়াতে লাগলাম। পাগলের মতো দৌড়াচ্ছিলাম, চোখের সামনে সবসময় সেই দৃশ্য ভাসছিল। যখন বাড়ি পৌঁছালাম মা দরজা খুলল। আমাকে দেখে অবাক হয়ে গেল। বাবাও এসে বলল, কি হলো মা, এমন অবস্থায় কেন এলে? মার আগে বলল, একটা তরুণী মেয়েকে কাজ করতে পাঠাতে মানা করেছিলাম, দেখো এখন কি হলো। আমি দ্রুত নিজের জামা ঠিক করতে লাগলাম। আমার বুকে সবকিছু দৃশ্যমান ছিল। আমার চুল এলোমেলো হয়ে গিয়েছিল। কেউ আমাকে এমন অবস্থায় দেখলে ভাবত আমার সাথে কিছু খারাপ ঘটেছে। আমার বাবাও জিজ্ঞাসা করলেন কি হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারিনি। নিজেকে সামলে রাতের দিকে ভাবতে বসেছিলাম এবং স্মৃতির পাতা উল্টাচ্ছিলাম। যখন আমি 16 বছরের ছিলাম তখন মা আমাকে এই বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলেন, কারণ গৃহকর্ত্রী খুব অসুস্থ ছিলেন। সেই সময় আকাশ প্রায় 20 বছরের ছিল। সেখানে একসময় খাওয়ারও ব্যবস্থা ছিল, যেখানে আকাশ তার কাজ শেষ করে বাড়ি ফিরত এবং তারপর সে পানির ট্যাঙ্কে চলে যেত এবং ঘণ্টার পর ঘণ্টা সেখানেই থাক। সেই ট্যাঙ্ক থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসত। যখন আমি তার কাছে যেতাম তখন মনে হতো না যে সে মাদক গ্রহণ করেছে। সে বেশ স্বাভাবিক লাগত, কিন্তু তার মুখটা খুবই চিন্তিত দেখাত। আমি তার ওপর নজর রাখতাম, কারণ তাকে আমি খুব পছন্দ করতাম। আমি তার কাছে যেতাম এবং সেখানে দাঁড়িয়ে দেখতাম আকাশ কি করছে, শার্ট খুলে কি করছে। আমি তার শরীর দেখছিলাম এবং দেখতে দেখতে তার কাছে চলে গিয়েছিলাম এবং তাকে স্পর্শ করেছিলাম। সে আমাকে দেখল এবং বলল, তুমি এখানে কি করছ? তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর সে তাড়াতাড়ি তার শার্ট পরে ফেলল যাতে আমি তার শরীর না দেখতে পারি। তারপর সে আমার দিকে ফিরে বলল, তুমি এখানে কি করছ?
কেন আমাকে স্পর্শ করেছ? সে রাগান্বিত হয়ে বলছিল, কিন্তু আমি তার চোখে প্রেম দেখতে পাচ্ছিলাম। তারপর আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে চুম্বন করলাম। আমি বললাম, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তোমাকে দেখতে এসেছি। সে আমার আকস্মিক চুম্বনে ভয় পেয়েছিল এবং বলল, এটা সব কি? তারপর সে আমার হাত ধরল। তখন তার নিঃশ্বাস খুব দ্রুত চলছিল। সে আমার হাত ধরল এবং আমাকে বাইরে টেনে নিয়ে গেল। তারপর সে বলল, রশ্মি, কখনো এই ট্যাঙ্কে আসার সাহস করো না। এরপর সে আমাকে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে। যখন আকাশ বাইরে এল, তখন সে বড় বড় চোখে আমাকে দেখছিল। আমি তার চোখে অপরাধবোধ দেখতে পাচ্ছিলাম। সে আমাকে তার কাছে ডেকে বলল, দেখো, এটা ঠিক নয়, তুমি আমার থেকে দূরে থাকো। এরপর থেকে আকাশ যখনই আমার দিকে তাকাত, মনে হতো সে আমার প্রেমে পড়েছে। কিন্তু কেন জানি না, সে আমার কাছে আসতে পারছিল না। আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে কাছে আসতে দিত না। আকাশ আমাকে নিজে থেকে দূরে থাকতে বলত, কিন্তু বলা হয়, যখন কিছু করতে মানা করা হয়, তখন আমরা সেই কাজটাই করতে বেশি ইচ্ছুক হই। আমিও সেই কাজটাই করছিলাম। যখনই সুযোগ পেতাম, আমি ২০ মিনিটে গিয়ে দীপ্তির লাইট জ্বালাতাম কিনা দেখতাম। এ ব্যাপারে সে খুব রেগে যেত। একদিন সাহস করে যখন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি ট্যাঙ্কে কি কর? তখন সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ট্যাঙ্কের দরজা বন্ধ করে দিল। কিন্তু আজ যখন আমি তাকে কাপড় ছাড়াই দেখলাম, তখন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আজ আমি আকাশের খুব কাছে ছিলাম। সম্ভবত সে ট্যাঙ্কে সময় কাটানোর জন্যই এমন করছিল। তাই যখন আমি তার শার্ট খুললাম, তখন তাকে দেখে আমি কেঁপে উঠলাম এবং তৎক্ষণাৎ বাড়িতে চলে এলাম। এসব শুনে আমার মা-বাবা কেঁদে উঠলেন। তখন তাদের এবং নিজেদের সামলানোর জন্য আমি বললাম, মা, আকাশ কিছু ভুল করেনি, আমার তো তোমাদের মিস করছিল। সকাল থেকে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি বিরক্ত হয়ে এখানে চলে এসেছি। আমার কথা শুনে মা আমার দিকে তাকালেন। তারপর আমি বললাম, না, আমার থাকার জন্য আলাদা একটা ঘর আছে, আমি সেখানেই ঘুমাচ্ছিলাম। তখনই খারাপ একটা স্বপ্ন দেখে তোমাদের কাছে চলে এলাম। আকাশ খুব ভালো ছেলে, সে কখনোই আমাকে খারাপ চোখে দেখে না। আমার কথা শুনে মা-বাবা শান্ত হলেন, কিন্তু আমি তাদের সত্যি কথা বলিনি, কারণ আমার সত্যি বলার সাহস ছিল না। এজন্যই তারা আমাকে পরদিন আবার কাজে পাঠালেন। আকাশ বাড়িতেই ছিল, হয়তো আমার আসার অপেক্ষা করছিল, কিন্তু আমি তার সাথে কথা না বলে বাড়ির কাজ করতে লাগলাম। আকাশ আমার চারপাশে ঘুরছিল। সে ভেবেছিল আমি তাকে একটা প্রশ্ন করব, কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। সন্ধ্যা পর্যন্ত সে আমার পেছনে পেছনে ঘুরছিল। কাজ শেষ হওয়ার পর হঠাৎ সে আমার হাত ধরল এবং বলল, এবার চুপচাপ বসো, আমি তোমাকে সব বলব। তাকে দেখে আবার আমার মনে প্রেম জেগে উঠ। কিন্তু তখন আমার মন ভেঙে গিয়েছিল। আকাশ বলতে শুরু কর। সে আমাকে বলল, যখন আমি ১৫ বছরের ছিলাম, তখন খারাপ লোকদের সাথে মেলামেশা শুরু করেছিলাম। বন্ধুদের সাথে খারাপ জায়গায় যেতাম এবং সেখানে মহিলাদের সাথে রাত কাটাতাম। আমার বাবা ছিলেন না, শুধু মা ছিলেন এবং তিনিও খুব অসুস্থ থাকতেন। তাই আমাকে কেউ আটকানোর ছিল না, আমাকে রাগ করার কেউ ছিল না। তারুণ্যের উন্মাদনায় আমি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করলাম। আমার ক্লাসে একটা মেয়ে ছিল, সে খুব সুন্দর ও ফর্সা। আমি এবং আমার বন্ধুরা তাকে পেতে চাইতাম, এবং একদিন আমরা সুযোগ পেলাম। আমরা তাকে অপহরণ করলাম। একটি কুঁড়েঘরে আমরা সবাই মিলে তার সাথে খারাপ কাজ করলাম। সে আমাদের সামনে হাতজোট করে অনেক কেঁদেছিল। সে বলেছিল, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমরা তার ওপর কোনো দয়া দেখাইনি। আমরা তার একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম, তুমি কাউকে কিছু বললে, আমরা এই ভিডিও ভাইরাল করে দেব। মেয়েটি কাঁদছিল এবং আমাকে অভিশাপ দিচ্ছিল, ভগবান তোমাকে এমন শাস্তি দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আমরা মেয়েটির কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু যখন আমি বাড়ি এলাম, তখন আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হল। আমি একটা কাপড় ভিজিয়ে পিঠে রাখলাম। জানতাম না আমার পেটে এত জ্বালা কেন হচ্ছে। কিছুক্ষণ পর আমার পেটে আগুন লেগেছে মনে হল। আমি ডাক্তার কাছে গেলাম, কিন্তু আমার ব্যথা খুব বেড়ে গেল। ডাক্তার আমাকে ওষুধ দিল। যখন তুমি এখানে কাজ করতে এলে, আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম। কিন্তু জানতাম তুমি আমার পেটের এই দাগ দেখলে প্রতিটি মেয়ের মতো তুমিও ভয় পাবে। আর গত রাতে তাই হয়েছিল। আমি নিজেও আমার পেটের এই বড় দাগ দেখে ভয়ে পাই। এমনকি ডাক্তারও বুঝতে পারছে না এটা কি হচ্ছে। এজন্যই আমি ট্যাঙ্কে যাই, আমার পেটের বড় বড় ঘা ঠিক করতে। এখন সেগুলো কমে আসছে। যে তান্ত্রিক বাবার কাছ থেকে আমি টোটকা করাচ্ছি, তিনি বলেছেন, আমাকে পুরোপুরি সুস্থ হতে আরও ৪ মাস লাগবে। এই ৪ মাস পর্যন্ত আমাকে মেয়েদের স্পর্শ থেকে দূরে থাকতে হবে। আকাশের কথা শুনে আমি বিস্মিত হলাম। আকাশ বুঝতে পেরেছিল যে সে জীবনে অনেক খারাপ কাজ করেছে। তারপর আকাশ বলতে লাগল, আমারও সেই মেয়েটির কথা খুব মনে পড়ে, যে আমাকে অভিশাপ দিয়েছিল। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু সে এখন এই শহর ছেড়ে চলে গেছে। এরপর আমি আকাশের বাড়ি থেকে ফিরে মায়ের কাছে এলাম। ৪ মাস ধরে আমার আকাশের সাথে কোনো দেখা হয়নি।
4 মাস পর আকাশ পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি এই সময় আকাশকে অনেক সাহায্য করেছিলাম। 4 মাস পর যখন আকাশের সাথে দেখা করতে তার বাড়ি গেলাম, দরজা খোলা ছিল, তাই সোজা ভেতরে ঢুকে পড়লাম। তারপর আকাশকে ডেকে উঠলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর আমি তাড়াতাড়ি আকাশের ঘরে চলে গেলাম। তখন আকাশ কাপড় ছাড়াই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। তখন আমি তাকে নগ্ন দেখে হেসে ফেললাম। তারপর সে পেছন ফিরে আমার দিকে তাকাল। এখন আমি তার সামনে। লজ্জা পাচ্ছিলাম, তাই আমি পিঠ তার দিকে করে দাঁড়িয়ে রইলাম। তারপর আকাশ একটি তোয়ালে জড়িয়ে আমার কাছে এসে আমাকে পিছন থেকে ধরে কাঁধে চুমু দিতে লাগ। আমি একদম শান্ত, নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে এদিক ওদিক স্পর্শ করতে লাগ। আকাশ আমার সামনে এসে আমার ঠোঁটে চুম্বন করতে শুরু কর। তখন আমার ভেতরেও কিছু একটা জেগে উঠতে লাগল, এবং আমিও তাকে চুম্বন করতে লাগলাম। হঠাৎ করেই আকাশ আমার কুর্তি টানতে শুরু কর। তখন আমি পিছিয়ে গেলাম এবং বললাম, আকাশ, এটা ঠিক নয়, দয়া করে থামো। আকাশ বলল, রশ্মি, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এত বলেই সে ধীরে ধীরে আবার কুর্তি সরাতে লাগ। তখন আমি বললাম, আকাশ, প্লিজ থামো, বিয়ের পর সব করো। আকাশ রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেল। তবে আমিও চাচ্ছিলাম আকাশ আমার সাথে সব করুক, কিন্তু সরাসরি বলতে পারছিলাম না। তখন আকাশ আবার আমাকে তার বাহুডোরে আবদ্ধ করল এবং আমার সব কাপড় খুলে ফেল। তারপর সে আমাকে সোফায় বসিয়ে তার কোলে তুলে নিল এবং প্রেম করতে শুরু কর। আমিও তাকে পুরোপুরি সঙ্গ দিচ্ছিলাম। প্রায় 2 ঘণ্টা পরে, যখন আমরা দুজনেই বাস্তবতায় ফিরলাম, তখন আমি সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিলাম। সময়ও অনেক হয়ে গিয়েছিল এবং আমাকে বাড়ি ফিরতে হতো, তাই তাড়াতাড়ি কাপড় পরে বাড়ির দিকে রওনা হলাম। পরদিন সকালে আকাশ আমার মা-বাবার কাছে এল এবং আমাকে বিয়ে করার প্রস্তাব দিল। সে বলল, আমি জীবনে যেসব ভুল করেছি তা সংশোধন করতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। সে বলল, রশ্মি, তোমার সাথে আমার জীবন আরও ভালো হয়ে উঠবে এবং আমি তোমার সাথে সুখী জীবন কাটাব। আকাশ আমার মা-বাবার কাছ থেকে আমার হাত চাইল এবং তারা খুব খুশি হয়ে আমার হাত আকাশের হাতে তুলে দিল। এখন আকাশ পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল এবং মেয়েদের সম্মান করতে শিখেছিল। বিয়ের পর আমি আমার মা-বাবাকে নিয়ে আকাশের বাড়ি চলে এলাম। আমাদের জীবনও ভালো হয়ে উঠল এবং আমরা সবাই খুব সুখী জীবন যাপন করছিলাম। তাহলে বন্ধুরা, যদি এই গল্প ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার মাসি ছিলেন অসম্ভব সুন্দরী আর মহীয়সী। তিনি একা থাকতেন তার বাড়িতে, আমায় প্রায়ই ডেকে নিতেন তার একাকিত্ব কাটানোর জন্য। আমিও যেতাম খুশি মনে, দুজনে মিলে কাটাতাম কিছু সুখের মুহূর্ত। একদিন মাসি ডাকলেন তার বাসায়। উৎফুল্ল হয়ে পৌঁছালাম সেখানে। গিয়ে দেখি মাসি স্নান সেরে বাথরুম থেকে বেরুচ্ছেন। তাকে দেখেই আমি হতবাক। মাসির সৌন্দর্য যেন আলো ছড়াচ্ছিল। কখনোই মনে হচ্ছিল না তিনি একজন বিবাহিতা মহিলা। ওই সময় আমি থাকতে এসেছিলাম মাসা মুকেশের বাড়িতে, কারণ বাবা মা দুজনেই শহরে যাচ্ছিলেন। ছোট মাসা বাবাকে বলেছিলেন, অমিতকে আমাদের এখানে রেখে যান। বাবা প্রথমে রাজি হননি, বলেছিলেন আমি এখন বড় হয়েছি, নিজের দেখভাল করতে পারব। কিন্তু মাসা জিদ ধরলেন, শেষমেশ বাবাকে রাজি করালেন। আমারও ইচ্ছা পূরণ হল। আমার কাছে আমাদের পুরনো খালি বাড়ির চাবি ছিল, যা আমি আমার প্রয়োজনে ব্যবহার করতাম। মাসির বিয়ে হয়েছিল আমার মাসার সাথে প্রায় 5 বছর আগে। তখন আমার বয়স ছিল 15। শেষমেও মাসিকে দেখে ভালো লাগত, কারণ তিনি ছিলেন রূপে গুণে অনন্য। মাসামাসির জুটি ছিল আদর্শ। বিয়ের পর মাসির শরীরৌবন যেন আরও ফুটে উঠেছিল। আগে থেকেই সুন্দরী ছিলেন, কিন্তু এখন তার প্রতি অঙ্গপ্রত্যঙ্গ যেন মন্ত্রমুগ্ধকর। সেদিন মাসি বাড়ি পরিষ্কার করছিলেন, আমি টিভি দেখছিলাম। মাসি জিজ্ঞেস করলেন, অমিত বেটা, আজকাল কলেজ যাওয়া হয় না? মনটা খারাপ করে বললাম, সেমেস্টার শেষ, তাই 1.5 মাসের ছুটি। মাসি মাথা নাড়লেন, ছুকে টেবিলে কাপড় ছুঁড়ে মারলেন। এখন আমার কি করা উচিত আর কি নয়? 2 দিন কেটে গেছে। মাসির বাড়িতে আসা মাত্র কয়েকদিন হল। রাতের খাবারে মাসা জানালেন, তাকে 20 দিনের জন্য শহরে যেতে হবে। বেশি দিন হলে মাসিকেও সঙ্গে নিতেন, কিন্তু এবার আমি থাকায় একাই গেলেন। মাসির অভ্যাস লক্ষ্য করছিলাম। দেখলাম তিনি খোলা দুধের চায়ের নেশা করেন, আর আমি কিনা প্যাকেটের দুধে অভ্যস। পরদিন গেম খেলছি, হেডফোন কানে। টেরই পাইনি মাসি পাশে এসে বসেছেন। বন্ধুদের সাথে অশালীন মজা করছিলাম, বলছিলাম বাজে কথা। মাসি হতভম্ব হয়ে শুনছিলেন। ডাকাডাকি করলেও হেডফোনের শব্দে শুনতে পেলাম না। তিনি অনেকক্ষণ শুনে চলে গেলেন ঘরে। সন্ধ্যায় বাইরে যাওয়ার সময় মাসিকে জানাতে গিয়ে থমকে দাঁড়ালাম, কি বলব ভেবে পেলাম না। ফিরে বিছানায় শুয়ে বললাম, চা খাপ বানাবেন? মাসি হেসে বললেন, অবশ্যই বেটা, 2 মিনিটে ফ্রেশ হয়ে এসো। বাগানে গিয়ে ফুলের দিকে তাকিয়েছিলাম। একটি ফুল এতই সুন্দর লাগল যে ছিঁড়ে নিলাম। মাসি ডাকছিলেনও, আমি বললাম, বাইরে আছি। তিনি 2 কাপ চা হাতে বেরিয়ে এলেন।
এক কাপ আমায় দিলেন, অন্যটা রেখে দিলেন। আমি ফুলটা বাড়িয়ে দিলাম। মাসি হেসে নিলেন। ধন্যবাদ বেটা। জিজ্ঞেস করলাম, মাসি, একা একা বিরক্ত লাগে না? আমার তো লাগে। কোথাও বেড়াতে যাই? মাসি বললেন, না অমিত, তোমার মাসাকে নিয়েই যাই সবখানে, ওকে ছাড়া কোথাও যাই না। নির্বেচা পান করলাম। রাতের খাবারের পর মুভি চালালাম। মাসি পাশে বসে দেখতে লাগলেন। মুভিতে সেই অশালীন দৃশ্য এলো যা গেমিংয়ের সময় বলেছিলাম। মাসি বললেন, এসব গালাগাল বাজে কথা তুমি এখান থেকেই শিখে। এটা খুব খারাপ অভ্যাস। লজ্জায় আমার গা ঘামিয়ে উঠ। মাসি আবার বললেন, আমি তোমার মাকে বলবো যেন তোমার ওপর নজর রাখে। তুমি হাতছাড়া হয়ে যাচ্ছ। আমি চোখ তুলে তাকিয়ে বললাম, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। কিন্তু কি করি, সব ছেলেরাই এমন বাজে কথা বলে। আমাকেও যখন জবাব দিতে হয় তখন এমন কথাই মুখ থেকে বেরিয়ে আসে। মাসি হেসে উঠলেন, বললেন, ভয় পেও না, কাউকে কিছু বলবো না। আমি জানি তোমরা ছেলেরা কি রকম কথা বলো। আচ্ছা, আরেকটা মুভি লাগাও। এটা কি লাগিয়ে রেখেছ? তখন আমার স্বস্তি ফিরে এল। মাসিকে জিজ্ঞেস করলাম, কোনো মুভি লাগাব? তিনি বললেন, কোনো ভারতীয় মুভি লাগাও। আমি একটা ভারতীয় মুভি চালিয়ে দিলাম। মাসি মুভি দেখছিলেন আর আমি চুরি চুরি তাকেই দেখছিলাম। মাসি এক পা তুলে অন্য পায়ের ওপর রাখলেন, সোফার হাতলে হেলান দিয়ে আরাম করে বসালেন। আমিও এক পা তুলে অন্য পায়ের ওপর রাখলাম। মনে হল মাসি আমার এই হরকতটা নোট করেছেন। তার মুখে হালকা হাসি ফুটে উঠ। আমিও মাসির মতো আরেক কোণে বসে গেলাম। মাসি মুচকি হেসে নিজের পজিশন ঠিক করলেন। আমিও সোজা হয়ে বসলাম। মাসি হেসে বললেন, আমার নকল করছে নাকি? আমি তার দিকে তাকিয়ে মাথা নাড়লাম। তিনি মজা করে রাগ দেখিয়ে বললেন, কি, আমাকে জ্বালাতন করতে চাও নাকি? আমি নির্লিপ্তভাবে বললাম, হ্যাঁ, একটু। তারপর দুজনেই হেসে উঠলাম। মাসি বললেন, কি, এতদিন কাউকে গালাগাল দাওনি, না কাউকে জুতো মেরেছ? আমি তড়িঘড়ি বললাম, না মাসি, আপনি কি সত্যিই এত বিরক্তিকর? মাসি হেসে বললেন, তোমাকে মারতে ইচ্ছে করছে। তিনি আমাকে কোনো শান্তশিষ্ট বাচ্চা ভেবে নিয়েছিলেন, আর এটা আমার জন্য সুবিধাজনক ছি। এমনি ফাজিল কথা বলতে বলতে মাসি আমার সাথে বেশ সাবলীল হয়ে উঠলেন। রাত 11টায় মাসির ফোন বেজে উঠ। মাসা ফোন দিয়েছেন। মাসি উঠে নিজের রুমের দিকে চলে গেলেন। কিছুক্ষণ মুভি দেখার পর টিভি বন্ধ করে আমি নিজের রুমে যাচ্ছিলাম। এমন সময় মাসির রুম থেকে তার কথা শুনতে পেলাম, মিস করছি তোমা। কি করে কাটবে এতদিন? মাসা কি বললেন জানি না, কিন্তু মাসির কথায় আমি অবাক হয়ে গেলাম। পরদিন সকালে আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কিচেনের দিকে গেলাম। কিচেনে কেউ নেই। মাসির রুমের দরজা বন্ধ, মানে তিনি এখনো ঘুমাচ্ছেন। আমি নিজের জন্য চা বানালাম আর টোস্ট গরম করে নাস্তা করতে বসলাম। এমন সময় মাসির রুমের দরজা খুল, তিনি বেরিয়ে এলেন। আমাকে দেখে একটু লজ্জা পেয়ে বললেন, রাতে ঘুম আসেনি তাই সকালে উঠতে পারিনি। আমি হেসে বললাম, কোনো সমস্যা নেই, আজ আমি আপনার নাস্তা বানিয়ে দিচ্ছি। মাসি বললেন, তুমি আবার নাস্তা বানাবে? ওহো, কি কথা! আমি বললাম, ফ্রেশ হয়ে আসুনো, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। মাসি মাথা নাড়লেন, হেসে আবার রুমে চলে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, মাসি নাস্তায় কি পছন্দ করেন? তিনি বললেন, যা ইচ্ছে বানাও, আমার তো এখনই লজ্জা করছে। আমি বললাম, যেমন আপনার ইচ্ছে। মাসি হেসে বললেন, তুমি আজকালকার ছেলেদের মতো বেপরোয়া হয়ে গেছ নাকি? আমি মাসির হাত ধরে বললাম, আরে, আমার স্টাইল নষ্ট করে দিলেন। মাসি আমার গালে হালকা চাপড় মেরে বললেন, কিছু নষ্ট হয়নি, শান্ত হয়ে বসো আর নাস্তা করো। নাস্তা শেষ করে মাসি বললেন, অমিত, অনেক ধন্যবাদ। আজ অনেক দিন পর এত হাসলাম আর এত ভালো নাস্তা করলাম। আমি মুখ বাঁকিয়ে বললাম, তাহলে কি, আমি কি আপনার বন্ধু নেই? মাসি আমার গালে চিমটি কেটে বললেন, বন্ধু তো আছেই, কিন্তু আজ পাকা বন্ধুত্ব করলাম। আমি গালে হাত রেখে বললাম, আরে, এই অভ্যাসটা খুব খারাপ। আপনারা তো গাল লাল করে দেন। মাসি খিলখিল করে হেসে উঠলেন আর দুহাত বাড়িয়ে আমার কানের দিকে এগিয়ে এলেন। আমি দৌড় দিলাম। মাসি হেসে আমার পিছু নিলেন, বললেন, দাঁড়া, ধরছি। শেষে মাসি হাঁপাতে হাঁপাতে বললেন, ঠিক আছে, রেহাই দিলাম। আমি কোমরে হাত রেখে বললাম, ঠিক আছে। মাসি সামনের চেয়ারে বসে পড়লেন। আমি তার কাছে গিয়ে বললাম, কি হলো মাসি? হঠাৎ তিনি উঠে দাঁড়িয়ে আমার দোকানে চিমটি কাটলেন আর হেসে উঠলেন। আমি কান্নার ভান করে বললাম, কোনো ভালোবাসার আশা নেই। তুমি নিজেই তো অনেক নিষ্ঠুর। মৌসি আমার দিকে তাকালো। যেখানে সে আমাকে চিমটি কেটেছিল সেখানে আস্তে আস্তে হাত বুলিয়ে বল, সরি মৌসি। তারপর সে আলাদা হয়ে গেল এবং বল, ঠিক আছে, আমি কাপড় বদলে আসি। তারপর কিছু জিনিস কিনতে হবে, আমি বাজার থেকে নিয়ে আসব। আমি বললাম, ওকে, আমিও কাপড় বদলে নেই। কে জানে, হয়তো কোনো মেয়ে পছন্দ করে ফেলবে আর আমারও মৃত্যু হবে। মৌসি হেসে আমার কোমরে এক চাপড় মারল এবং বল, বাস, এসো। আমি অবাক হয়ে বললাম, অমিত, কিসের কথা বলছো? তোমার সেই ঝড়ো হরক্তের কথা। আমি বললাম,
ইয়ার, জীবনে একটু রং তো থাকা চাই, নেইলে তো সারা জীবন তুমি আমাকে কোনো কাজেরই ছাড়বে না। মৌসি প্রথমে আমার কথা বুঝতে পারল না, কিন্তু যখন বুঝল তখন তার বাবার জুতা খুলে বলতে লাগল, লজ্জা কর। আমি হেসে নিজের ঘরে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর আমি ঘর থেকে বেরিয়ে এসে সোফায় বসে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মৌসিও বেরিয়ে এল। যখন সে বেরিয়ে এল তখন আমার নিঃশ্বাস যেন থমকে গেল। সাদা শার্ট আর জিন্সে মৌসিকে দেখে আমি বললাম, কি ইরাদা আছে ম্যাডামজির? মৌসি প্রথমে নিজেকে দেখল, তারপর আমাকে অবাক হয়ে তাকিয়ে বল, কেন, কি হয়েছে? আমি বুকের ওপর হাত রেখে বললাম, ম্যাডাম, বাইরে কেউ নেই। তুমি কারো মলকুয়া। সে হেসে বল, কি বকবক করছ? যখন সে আমাকে যেতে বলল আমি মৌসির দিকে না করে বললাম, মানলাম শহরে তোমার হাজারো দিওয়ানা থাকবে, কিন্তু এত সকালে দোকানকে খুলবে? মৌসি তার ভুল বুঝতে পারল এবং বল, ঠিক বলছ। আমি বললাম, ম্যাডাম, যখন তুমি বাইরে বেরো তখন লোকেরা তোমাকে দেখেই মজা পায়, নিজের কাজকে দেখে। মৌসি হেসে বল, অমিত, লজ্জা কর, আমি তো তোমার মৌসি। আমি মাথা নিচু করে বললাম, ওকে মৌসি যান। সে হেসে আমার পাশে বসে বল, বাজ, তুমি থামবে না? ফ্লার্ট করতে গিয়ে আমি তার দিকে না তাকিয়ে বললাম, কোনো হতভাগ্য তোমার সাথে ফ্লার্ট করতে চাইবে? মৌসি হেসে বল, তোবা ইয়ার। কিছুক্ষণ নীরবতার পর মৌসি আমার কাছাকাছি এসে বল, সত্যি বলো, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার মতো কেউ পাইনি, নেইলে তাকে গার্লফ্রেন্ড না বলে লাইফ পার্টনার বানিয়ে নিতাম। চাইলে বাবার সাথে চিতরলিও করাতাম। মৌসি হেসে বল, আমি কি ভালো লাগি তোমার? আমি আবারও একটি মাসুম আশিকের মতো মাথা নিচু করে আস্তে আস্তে বললাম, খুবই বেশি মৌসি। সে হেসে উঠল এবং বল, তুমি থামবে না? তারপর মৌসি বল, একটু দুধ নিয়ে এসো, শেষ হয়ে গেছে। আমি মাথা নেড়ে বাজারের দিকে চলে গেলাম। ফিরে এসে দুধের পাত্র ফ্রিজে রাখলাম এবং মৌসিকে জানাতে তার ঘরে গেলাম। কিন্তু সামনে যা দৃশ্য ছিল তা আমাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মৌসি সম্ভবত গোসল করে বেরিয়েছিল, আর সময় যেন কাহিনী বর্ষণ করছিল। আমার অবস্থা এমন হয়ে গেল যে পায়ে আর জোর ছিল না। আমি ফিরে যাচ্ছিলাম না, এমন সময় মৌসি ডেকে জিজ্ঞাসা করল, দুধ এনেছ? আমার গলা থেকে যেন আওয়াজই বের হচ্ছিল না। আমি মাথা নেড়ে বললাম। মৌসি আস্তে আস্তে পায়ে পায়ে আমার দিকে এগিয়ে এল এবং আমার মুখের নিচে হাত রেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমি মুখ তুলে তার চোখের দিকে তাকিয়ে বললাম, কিছুই না মৌসি। মৌসি আমার চোখের দিকে তাকিয়ে বল, অমিত, সত্যি সত্যি বল, আমার এভাবে তোমার সামনে আসা কি ভালো লাগে? আমি মাথা নেড়ে আবার মাথা নিচু করে বললাম, যদি তোমার মনে হয় যে আমি তোমার দিকে আকৃষ্ট হচ্ছি তাহলে তুমি ভুল বুঝছ। মানলাম তোমার দেহ তোমার ভালোবাসার প্রকাশের মাধ্যম, কিন্তু এটাই সব কিছু নয়। মৌসি একটি দীর্ঘশ্বাস ফেল এবং আমাকে এমনভাবে তাকাল যেন আমি পাগ। তারপর আমি আবার মাথা তুলে বললাম, আমি এটাও চাই না যে তুমি কিছুক্ষণের জন্য আমাকে গ্রহণ করো, আর তারপর সারা জীবনের জন্য আমাকে তোমার দিদার থেকে বঞ্চিত করো। মৌসির জন্য এটি একটি খুবই নাজুক বিষয় ছিল। তারপর সে একপাশে গাছের নিচে বসে বল, এসো, এখানে বসো। আমি আরামে হেঁটে তার পাশে বসলাম। সে আমার হাত ধরে তার অন্য হাতের ওপর রাখল এবং বল, অমিত, যা পাও তার জন্য শুকরিয়া আদায় করা উচিত। মৌসির মনে কি চলছিল, আর সেই মুহূর্তে সেখান থেকে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার কথাই ছিল। আমি শান্তিতে ঘরে ফিরে এলাম। তখনই আমার মনে হল মৌসি ভেতরে কাঁদছে। তার এই ইস্কের আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছেছিল। আমি দরজার কাছে গিয়ে বললাম, তুমি ঠিক আছো? ভেতর থেকে কোনো উত্তর এল না, শুধু কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। মাসি, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? ভিতর থেকে আওয়াজ এল, আমি কিছুক্ষণের জন্য একা থাকতে চাই, দয়া করে তোমার রুমে চলে যাও। আমি বললাম, ঠিক আছে, আপনি ঠিক আছেন তো? মাসি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। আমি দ্রুত ফিরে গেলাম। কিছুক্ষণ পর মাসি ফ্রেশ হয়ে বাইরে এলেন এবং আমার কাছে ক্ষমা চাইতে লাগলেন। সেদিনের পর থেকে আমি মাসির যত্ন নেওয়া শুরু করলাম, কারণ তিনি একাকিত্বে ভুগছিলেন। আমি মাসাকেও ফোন করে বাড়ি ফিরে আসতে বললাম। মাসি যেহেতু যুবতী এবং সুন্দরী ছিলেন, তাই তিনি একাকিত্ব দূর করতে খুবই ব্যাকুল হয়ে পড়েছিলেন। কিন্তু ধন্যবাদ, আমাদের মধ্যে কোনো ভুল সম্পর্ক গড়ে ওঠেনি। কিছুদিন আমি মাসির বাড়িতে কাটালাম। তারপর আমার বাবা মা বাড়ি ফিরে এলে আমিও নিজের বাড়ি চলে গেলাম। সবসময় মনে রাখবেন, বাড়িতে কাউকে একা রেখে যাবেন না, সে আপনার বোন হোক কিংবা স্ত্রী। কারণ শয়তান যে কোনো সময় মানুষকে পথভ্রষ্ট করতে পারে এবং এর ফলে মানুষ বড় কোনো ভুল করে ফেলতে পারে। পুরুষদের উচিত তারা যেন তাদের বোন বা স্ত্রীকে ঘাড়ে কোনো অপরিচিত পুরুষের সাথে একা না রাখে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগল? মতামত কমেন্টে জানাবেন। গল্পটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারে। আমি বললাম,
মা, আমি জানি বাবা তোমাকে ঠিকমতো খুশি করতে পারে না। তুমি আমাকেও তো বলতে পারতে যে তোমার এই কাজ করার কি দরকার। যখন ঘরে একটা জোয়ান ছেলে আছে, মা জিজ্ঞেস করল, রোহিত, তোর কথার মানে কি? আমি বললাম, মা, তুমি আমার কথার মানে ভালোই বুঝছ। আমি তো বাইরের কারো থেকে ভালোই, তাই না? মা বলল, তুই আমার ছেলে, আমি তোকে এসব কি করে বলবো? তুই কি পাগল হয়ে গেছিস? আমি বললাম, মা, এখন সেই দিন চলে গেছে যখন এসব কথা ছেলেমেয়েদের থেকে লুকিয়ে রাখা হতো। এখন তো সবাই ঘরের মধ্যে কারো না কারো সঙ্গে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করতে পারে। মা বলল, না রোহিত, এটা ঠিক না। যদি বাইরের লোকেরা জানতে পারে এই ঘরে মা ছেলে কি করে, তাহলে আমাদের জ্যান্ত রাখবে না। তোর লজ্জা করা উচিত আমার সঙ্গে এমন কথা বলতে। আমি বললাম, মা, লজ্জা কিসের? তুমি যখন এই কাজ করতে লজ্জা পাওনি, তাহলে আমার কি করে লজ্জা হবে? আগে নিজের দিকে তাকাও, তারপর আমাকে লজ্জার কথা বলো। আমি আরও বললাম, মা, তাছাড়া তোমার আমার কাছে লজ্জা করার কিছু নেই। আমি তোমাকে আর বাবাকে খেলতে দেখেছি। আমি এটাও জানি যে বাবা তোমাকে ঠিকমতো খুশি করতে পারে না। আমি শুধু এই অপেক্ষায় ছিলাম যে তুমি আমাকে এটা বলবে। মা বলল, মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। নিজের ছেলের সঙ্গেও কেউ এসব কথা শেয়ার করে? তুই কি মেজাজে আছিস? আমি বললাম, মা, আমি সেই মেজাজেই আছি যে মেজাজে তুমি আছো। তোমার যদি লজ্জা থাকত, তাহলে তুমি এই কাজ করতে না। আগে তোমার লজ্জা না হলে আমার কি করে হবে? এখন আমার মনে হচ্ছিল যে মাকে মানাতে একটু জোর করতে হবে। মা এমনিতে মানবে না। আমি ফোনটা বের করে বাবাকে কল দিয়ে দিলাম। মা সামনেই বসেছিল। আমি মাকে বললাম, এখন আমি বাবাকে বলছি আর এটা রেকর্ড করছি। তুমি একটু ধৈর্য ধরো। যেই বাবাকে কল দিলাম, মায়ের মুখের রং উড়ে গেল। তার ভাবভঙ্গি বদলে গেল। মা বলল, ফোন কাট। আমি বললাম, না মা, এখন না। তুমি অনেক দেরি করে ফেলেছ। মা তাড়াতাড়ি বলল, রোহিত, তোর সব শর্ত আমি মেনে নেব, ফোন বন্ধ কর। কিন্তু ততক্ষণে বাবা কলটা ধরে ফেলেছে। বাবা বলল, বল রোহিত। আমি বললাম, বাবা, তুমি কবে ফিরছ? বাবা বলল, কোনো কাজ ছিল? আমি বললাম, হ্যাঁ বাবা, কাজ ছিল, তবে তুমি ঘরে এসে বলবো। বাবা বলল, আমি তো এখন এসেছি, কাজ শেষ করে 1 সপ্তাহের মধ্যে ফিরব। আমি বললাম, ঠিক আছে বাবা, আর কলটা বন্ধ করে দিলাম। তারপর মাকে বললাম, মা, আমিও তোমার সঙ্গে সেই কাজটা করতে চাই, যেটা সেই আঙ্কল রাতে তোমার সঙ্গে করছিল। আর হ্যাঁ, আমি কোমল আর রিয়া, আমার 2 বোনের সঙ্গেও সেই কাজ করতে চাই। যদি তুমি বাধা দাও, তাহলে এই ভিডিওটা আমি বাবা আর তার পুরো খানদানকে দেখিয়ে দেব। মা এখন আমার কাছে ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে নিজেই দোষী ছিল। মা বলল, রোহিত, তোর বোনেরা এখনো ছোট, আর তাদের তো বিয়েও করতে হবে। তুই আমার সঙ্গে যা ইচ্ছে কর, কিন্তু তোর বোনেদের সঙ্গে না। আমি মাকে কি বলবো যে কোমলের সঙ্গে আমি আগেই অর্ধেক কাজ করে ফেলেছি? আমি মাকে বললাম, মা, তোমার চিন্তা করার দরকার নেই। তুমি আমার বোনেদের কিছু বলো না। আমি নিজেই তাদের এটা বলবো আর আমার মতো করে তাদের মানিয়ে নেব। তুমি শুধু এই কথাটা ঘরের বাইরে বের করবে না, বাবাকেও বলবে না। তুমি আমার রাজ রাখবে, আমি তোমার রাজ রাখব। মা বলতে লাগল, আচ্ছা, তাই কি কাল তোর বোনেদের ওপর এত ভালোবাসা দেখাচ্ছিলি যে বলছিলি সব কামাই বোনেদের ওপর খরচ করবি? এখন বুঝলাম, এটা তোরই একটা চাল ছিল। তুই আমাদের সবাইকে ফাঁসানোর একটা প্ল্যান করেছিস। নেইলে তুই আমার ঘরে ক্যামেরা লাগালি কেন? যদি তোর নিয়ত ঠিক থাকত, তাহলে আগে আমাকে বলতিস। আমি বললাম, মা, তুমি যা বুঝতে চাও বোঝো। এখন তুমি ফেঁসে গেছ। তোমাকে এই কাজ করতেই হবে, তোমার আর কোনো উপায় নেই। এখন তুমি যা চাও, আমাকে চূড়ান্ত কথাটা বলো। মা বলল, আমার বেলায় তো ঠিক আছে, কিন্তু তোর বোনেদের সঙ্গে এটা করা ঠিক না। আর তোর কি দরকার তাদের সঙ্গে এটা করার, যখন আমি তোর সঙ্গে আছি? তুই যখন ইচ্ছে আমার সঙ্গে করতে পারিস। আমি বললাম, মা, কেউ কি রোজ রোজ ডাল বা রুটি খায়? মাঝে মাঝে স্বাদ বদলানোও তো দরকার। তাই আমি বলছি। মা বলল, আমি কখনো ভাবিনি তুই এতটা নিচে নামবি। যাক, কিছু যায় আসে না, জীবনটা তো এমনই। আমি বললাম, মা, সোজা কথা বলি, এতে আমার দোষ নেই, তুমিই দোষী। তুমি যদি সেই আঙ্কলের সঙ্গে এই কাজ না করতে, তাহলে আজ এসব কথাও শুনতে হতো না। সব দোষ তোমারই। মা বলল, আচ্ছা, আমার ঘরের অনেক কাজ আছে, আমি এখন যাচ্ছি, বাকি কথা পরে হবে। আমি বললাম, না মা, এখন কথা না, এখন কাজই হবে। তুমি যখন চাও আমাকে বলো। মা বলল, আমি আজও সেই আঙ্কলকে ডেকেছি। আজ আমি তাকে মানা করে দেব। তুই রাতে চলে আসিস, আর আমাকে বারবার বিরক্ত করিস না। তবে আমি যখন ইচ্ছে সেই আঙ্কলের সঙ্গে দেখা করতে পারব, আমাকে বাধা দিবি না। এটা আমার একটা শর্ত, যেটা তোকে মানতে হবে। আমি বললাম, না মা, এই শর্ত ঠিক না। আমি যখন তোমার সব ইচ্ছে পূরণ করব, তাহলে তোমার ওর সঙ্গে দেখা করার কি দরকার? মা বলল, তুই এখনই তো বললি রোজ রুটি বা ডাল কেউ খায় না, স্বাদ বদলানো দরকার। আমিও তো মানুষ,
আমারও তো স্বাদ আছে। এবার আমি নিজের কথাতেই ফেসে গেলাম। কি জবাব দেব ভেবে পেলাম না। চুপ করে গেলাম আর বললাম, আচ্ছা, কোনো ব্যাপার না, পরে দেখা যাবে। তারপর মা উঠে ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল। আমিও উঠলাম আর রিয়ার ঘরে গেলাম। রিয়া আর কোমল লুডো খেলছিল। রিয়া বলল, ভাই, তুমিও খেলবে? আমি বললাম, না রিয়া, তোরা খেল, আমি একটা মুভি দেখি। রিয়া বলল, ভাই, আমরাও তোমার সঙ্গে মুভি দেখব। তারপর আমরা সবাই মিলে মুভি দেখলাম। সন্ধ্যা 6টায় আমি রিয়াকে বললাম, চা বানা। রিয়া বলল, আচ্ছা ভাই, আমি বানিয়ে আনছি। রিয়া কিচেনে গেল আর ফিরে এসে আমাকে জিজ্ঞেস করল, তুমি মাকে কি বলেছ? আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম মা বুঝি রিয়াকে সব বলে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি বলেছে রিয়া? রিয়া বলল, মা একটু চিন্তিত লাগছে। কিছু হয়েছে? আমি বললাম, কিছু হয়নি, শুধু বাবাকে মনে করছে হয়তো। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে রাতের জন্য কি ভেবেছ? আমি কি তোমার ঘরে আসব? আমি বললাম, রিয়া, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তুই কাল আসিস। রিয়া রেগে গিয়ে বলল, আমি আগেই জানতাম তোমার আমার থেকে মন ভরে গেছে। ভাই, এমন করো না, আমি তোমার ওপর ভরসা করেছি। আমি বললাম, রিয়া, তুই পাগল হয়ে গেছিস। আমি ভয় পাচ্ছিলাম যে রিয়া বাইরে গিয়ে কিছু বলে না দেয়। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, রিয়া, এমন কিছু না। আমি তোকে ভালোবাসি, তুই এটা কি করে ভাবলি? রিয়া বলল, যদি এমন না হয় তাহলে আমাকে কসম দে। আমার আর তোর ওপর ভরসা হচ্ছে না। আমি বললাম, রিয়া, তোর কসম, আমি তোকে কখনো ধোকা দেব না। তখন রিয়া খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি উপরে আমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম। মাকে জিজ্ঞেস করলাম, রাতে খাওয়ার প্ল্যান কি? মা বলল, জানিয়ে আসবি, বানিয়ে দেব। আমি বাজারে গেলাম, কারণ আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন ছিল। আমি 1 কেজি মিষ্টি, কিছু ফল, কোল্ড ড্রিঙ্ক আর মুরগি নিয়ে এলাম। মাকে বললাম, মা, আজ তুমি নিজের হাতে বিরিয়ানি বানাও, আমরা সবাই মিলে খাব। মা বিরিয়ানি বানানো শুরু করল। আমি রিয়াকে বললাম, রিয়া, তুই এখন বড় হয়ে গেছিস, মায়ের সঙ্গে কিচেনে গিয়ে হাত বাটা। রিয়া বলল, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ করলি যে ক্লান্ত হয়ে গেলি? রিয়ার চোখে দুষ্টুমি দেখলাম, সে আমাকে খোঁচাচ্ছিল। আমি বললাম, আচ্ছা, তুই না করবি তো ছোটকে পাঠা। মা দাঁড়িয়ে সব শুনছিল আর বলল, কারো দরকার নেই। আমি আগেও একা সব কাজ করতাম, আজও করতে পারব। মা রেগেছিল, হয়তো আমার ওপর রাগ দেখাচ্ছিল, কিন্তু তার আর কোনো উপায়ও ছিল না। মা যতক্ষণে বিরিয়ানি বানালো, রাত 10টা বেজে গিয়েছিল। মা রিয়াকে ডাকল, রিয়া, এসে বিরিয়ানিটা পরিবেশন কর। রিয়া বিরিয়ানি প্লেটে সাজালো আর ছোট কোমল কোল্ড ড্রিঙ্ক আনতে গেল। আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম। তারপর রাতের চা খেলাম আর টিভি লাউঞ্জে বসে গল্প করতে লাগলাম। রিয়া মাকে বারবার জিজ্ঞেস করছিল, মা, কি হয়েছে? তুমি চিন্তিত লাগছ। আমি কথা ঘোরানোর জন্য বললাম, কিছু না, তোকে আগেও বলেছি, মা বাবার জন্য চিন্তা করছে। এই প্রথম তো বাবা বাড়ির বাইরে গেছে, তাই মা চুপচাপ হয়ে গেছে। রাত 12টা বেজে গিয়েছিল। সবাই নিজের নিজের ঘরে যাচ্ছিল। আমি মাকে ইশারা করে আমার ঘরে চলে গেলাম। ফ্রেশ হয়ে আলমারি থেকে একটা ভালো পারফিউম বের করে লাগালাম। রাত 1টা বাজছিল। আমি মায়ের নম্বরে কল দিলাম যে আমি তার ঘরে যাচ্ছি, কিন্তু মা কল ধরল না। আমি ভাবলাম, মায়ের ঘরের ক্যামেরা চালু করে দেখি সে কি করছে। মোবাইল চালু করে ক্যামেরায় দেখতে গেলাম, কিন্তু দেখলাম ক্যামেরা চালুই হচ্ছে না। মা সেই ক্যামেরা ঘর থেকে সরিয়ে ফেলেছে। আমার রাগ হয়ে গেল। রেগে নিচে গেলাম, কিন্তু মায়ের ঘরের দরজা লক করা। বুঝলাম মা আমার সঙ্গে খেলছে। দরজায় ধাক্কা দেওয়া ঠিক মনে করলাম না, কারণ পাশের ঘরে আমার বোনেরা ঘুমাচ্ছিল। শব্দ শুনে তারা বেরিয়ে আসতে পারত। তারপর মায়ের নম্বরে একটানা কল দিলাম। 3-4 বার কলের পর মা ফোন ধরল। আমি বললাম, মা, এটা তোমার শেষ সুযোগ। আজ রাত যদি এমনই চলে যায়, তাহলে কালকের দিন তোমার জন্য ভালো হবে না। মা আমার কথায় ভয় পেয়ে গেল আর দরজা খুলে দিল। আমি তাড়াতাড়ি মায়ের ঘরে গিয়ে বিছানায় বসলাম। মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি ক্যামেরাটাও সরিয়ে ফেলেছ? মা রেগে বলল, হ্যাঁ, আমি সরিয়েছি। তোর কাজ তো হচ্ছে, তুই কেন চিন্তা করছিস? আমি বললাম, আচ্ছা, কোনো ব্যাপার না, আমার কাজ তো হয়েই গেছে। এখন আমার কাছে সেই ভিডিওটাও চলে এসেছে। তুমি ক্যামেরা লাগাও বা না লাগাও, তাতে কিছু যায় আসে না। আমি মাকে বললাম, মা, এখন তাড়াতাড়ি আমাকে খুশি করে দাও, কেউ এসে পড়ার আগে। মা বলল, একটা কথা বলি, আজকের রাতটা ছেড়ে দে, কাল আমার ঘরে আসিস, যেমন বলবি তেমন করব। আজ আমার মন বসছে না, প্লিজ। আমি বললাম, মা, এটা কি নাটক করছ? কখনো আমার কল ধরো না, কখনো দরজা বন্ধ করে দাও। এত কষ্ট করে তোমার ঘরে এসেছি, আর তুমি আমাকে মানা করছ? এখন তোমাকে এটা করতেই হবে। মা বলল, আচ্ছা ঠিক আছে, আমার সেই শর্তটা মনে আছে তো? আমি যখন ইচ্ছে সেই আঙ্কলের সঙ্গে দেখা করতে পারব।
তুই আমাকে এখন তাকে দেখতে বারণ করবি না। আমি বললাম, মা, তুমি যখন আমার সঙ্গে এই কাজ করবে তখন তোমার তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করবে না। তুমি নিজেই তাকে ছেড়ে দেবে। মা বলল, না রোহিত, তুই জানিস না, সেই লোকের মধ্যে এত শক্তি আছে। সে আমাকে যতটা খুশি করেছে, আমি জীবনে এত সুখ পাইনি। আমি তো ভাবছিলাম তার সঙ্গে বিয়ে করব। যদি আমার ছেলেমেয়ে না থাকত আর এত বড় না হতো, তাহলে আমি কবে বিয়ে করে ফেলতাম। এখন কি মুখ দেখাবো লোকের সামনে, শুধু এটা ভেবেই থেমে আছি। কিন্তু এখন এটা নিয়ে ভাবব। যখন সন্তানই এমন হয় তখন এমনের সঙ্গে এমনই ঠিক আছে। আমি বললাম, মা, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মা বলল, না, ভয় দেখাচ্ছি না, আমার মনের কথা বলছি। তুইও তো তোর মনের কথা মানাচ্ছিস, আমি কেন মানাতে পারব না? আমি বললাম, আচ্ছা মা, এটা নিয়ে পরে কথা হবে। এখন সময় খুব কম, রাত 2টো বাজে। তাড়াতাড়ি কাজটা শুরু করো। মা বলল, আচ্ছা, আমি ওয়াশরুম থেকে ঘুরে আসি। তুই এখানে শুয়ে থাক। আমি শুয়েছিলাম। মা ফিরে এলো। তাকে দেখে আমার হুঁশ উড়ে গেল। বন্ধুরা, এই গল্পের পরের অংশ দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করো, যাতে পরের অংশটা তোমরা সহজে পেয়ে যাও। ধন্যবাদ।